আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আমি ফারিয়া। আজ আলোচনা করব পঞ্চম অধ্যায়ের প্রেজেন্টেশন সফটওয়্যার নিয়ে। প্রেজেন্টেশন সফটওয়্যার একটি সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যমে আমরা সাধারণত উপস্থাপনা করার জন্য এই সফটওয়্যারটি ব্যবহার করে থাকি। অর্থাৎ বর্তমান যুগে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে মাল্টিমিডিয়া প্রয়োগ করে কারোর সামনে কোনো কিছু রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে আমরা এই সফটওয়্যারটি ব্যবহার করে থাকি। এখন এই প্রেজেন্টেশন কিভাবে তৈরি করা হয় তা আমরা শিখব। প্রেজেন্টেশন কিভাবে ওপেন করতে হয়, স্লাইড কিভাবে ওপেন করতে হয় এবং আরও যাবতীয় যে বিষয়গুলো রয়েছে তা বিস্তারিত আজ জানতে পারবো। তো চলো বিস্তারিত জেনে আসি। প্রেজেন্টেশন তৈরি করা বর্তমান সময় হচ্ছে তথ্য বিনিময় ও তথ্য প্রবাহ অবারিত করে মানবতার কল্যাণ নিশ্চিত করার যুগ। যখন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গবেষক, শিক্ষাবিদ, সমাজকর্মী ও পেশাজীবীদের মধ্যে তথ্য বিনিময় বা তথ্য আদান প্রদানের প্রয়োজনীয়তা সর্বাধিক গুরুত্ব লাভ করেছে। সভা, সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা ইত্যাদি কম্পিউটারের সাহায্যে আকর্ষণীয় এবং কার্যকরভাবে তথ্য উপস্থাপনা করার জন্য প্রধানত প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহার করা হয়। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের এমসিকিউ আসতে পারে যে কারা এই প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহার করে থাকে উপস্থাপনা করার জন্য। সেটা হচ্ছে সভা, সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালার ক্ষেত্রে তারা ব্যবহার করে থাকে এবং গবেষক, শিক্ষাবিদ ও সমাজকর্মী পেশাজীবীরা তাদের প্রয়োজনে এটা ব্যবহার করে থাকে সর্বাধিক। আচ্ছা, প্রেজেন্টেশন সফটওয়্যার নিচের কোনটি, এরকম একটা কোয়েশ্চেন হতে পারে। প্রেজেন্টেশন সফটওয়্যারের অনেকগুলো নাম রয়েছে, যেমন পাওয়ার পয়েন্ট, পিকাসা আর ইমপ্রেস। তাহলে পাওয়ার পয়েন্ট, পিকাসা ও ইমপ্রেস। পাওয়ার পয়েন্ট হচ্ছে একটা মাইক্রোসফট অফিসের অন্তর্ভুক্ত জনপ্রিয় সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন। তাহলে পাওয়ার পয়েন্ট যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা হলো মাইক্রোসফট কোম্পানির বা মাইক্রোসফট অফিস সফটওয়্যারের অন্তর্ভুক্ত একটি সফটওয়্যার, যেটাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যারও বলা হয়ে থাকে। এই সফটওয়্যারটিকে প্রেজেন্টেশন সফটওয়্যার বলা হয়। পাওয়ার পয়েন্টের সাহায্যে লেখা, ছবি, অডিও, ভিডিও, গ্রাফ ইত্যাদি সমন্বয়ে আকর্ষণীয়ভাবে তথ্যাদি উপস্থাপনা করা যায়। পাওয়ার পয়েন্টের ফাইলকে কি বলা হয়, এরকম একটা এমসিকিউ আসতে পারে। পাওয়ার পয়েন্টের ফাইলকে প্রেজেন্টেশন ফাইল বলা হয় বা প্রেজেন্টেশন বলা হয়ে থাকে। প্রেজেন্টেশনের এক একটা অংশকে কি বলা হয়, এরকম একটা এমসিকিউ আসতে পারে। প্রেজেন্টেশনের এক একটা অংশকে স্লাইড বলা হয়। মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামে যেমন একটি ফাইল রয়েছে, একটা ফাইলের মধ্যে যেমন অনেকগুলো পৃষ্ঠা থাকে, তেমনি একটি প্রেজেন্টেশনে একাধিক স্লাইড থাকে। তাহলে আমরা বললাম প্রেজেন্টেশনের এক একটা অংশকে স্লাইড বলা হয়। একটা ফাইলে যেমন অনেকগুলো পৃষ্ঠা নিয়ে একটা ফাইল তৈরি করা হয়, তো এই প্রত্যেকটা পৃষ্ঠাকে আমরা একাধিক যে পৃষ্ঠা থাকে, এই একাধিক পৃষ্ঠার এক একটা পৃষ্ঠাকে স্লাইড বলা হয়। ঠিক আছে, একাধিক স্লাইড বিশিষ্ট একটি পৃষ্ঠাকে কি বলা হয়, এটা এমসিকিউ আসতে পারে। একাধিক স্লাইড বিশিষ্ট, অনেকগুলো স্লাইড একত্রিত করা হয়েছে, এই একাধিক স্লাইড বিশিষ্ট যে একটি পৃষ্ঠা, এই একটি পৃষ্ঠাকে কি বলা হয়, হ্যান্ডস আউট বলা হয়। পরিকল্পিতভাবে একটি পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন তৈরি করার জন্য খসড়া করে নিতে হয়, আর এই খসড়াকে স্লাইড লেআউট বলা হয়। অর্থাৎ খসড়াকে রাফ বোঝানো হয়। যখন আমি পরিকল্পিতভাবে একটা পাওয়ার পয়েন্ট স্লাইড তৈরি করব, প্রথমে আমি রাফ করে নিব, আর এই রাফকেই পাওয়ার পয়েন্টের ভাষায় খসড়া বলা হয়। আর এটাকে স্লাইড লেআউট বলা হয়। যে স্লাইডগুলো সাইডে ভিউ আকারে দেখা যায়, সেটাকে স্লাইড লেআউট বলা হয়। এবার একটা পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম কিভাবে খুলতে হয় সেটা আমরা শিখব, এবং স্লাইড কিভাবে তৈরি করতে হয় তা আমরা দেখব। ঠিক আছে, সো প্রথমেই একটা পাওয়ার পয়েন্ট খোলার জন্য আমাদের একটা স্টার্ট বাটন লাগবে। পর্দার নিচের দিকে বাম কর্নারে আমাদের স্টার্ট বাটন নামে একটা লেখা আছে, সেখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, এটাকে স্টার্ট লেখা রয়েছে, সেটাকে স্টার্ট বাটন বলা হয়। এই স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। ঠিক আছে, দেখো স্টার্ট বোতামের ওপর মাউসের পয়েন্টার রেখে ক্লিক করলে একটি মেনু বা তালিকা আসবে। কারণ স্টার্ট বাটনটা কোথায়, স্টার্ট বাটনটা আমরা যে এইখানে এই জায়গাটা এটা দেখতে পাচ্ছি না, এটাই সে স্টার্ট বাটন। এটাতে ক্লিক করার সাথে সাথে আমাদের একটা মেনু আসবে। সেই মেনুটা আমরা কি করব, সেই মেনু বা তালিকা থেকে আমরা খুঁজবো যে অল প্রোগ্রামস কমান্ড কোথায় আছে। এই অল প্রোগ্রামস কমান্ডের ওপর মাউসের পয়েন্টার স্থাপন করলে একটি ফ্লাই আউট মেনু আসবে। কি আসবে, একটি ফ্লাই আউট মেনু। ফ্লাই আউট মেনু কি, ক্লিক করার সাথে উপর দিকে যে তালিকাটা বের হয় সেটাকে ফ্লাই আউট মেনু বলা হয়। এই ফ্লাই আউট মেনু মেনুর তালিকা থেকে মাইক্রোসফট অফিস মেনুতে ক্লিক করতে হবে। কোথায় ক্লিক করতে হবে, মাইক্রোসফট অফিস মেনুতে ক্লিক করতে
হবে। ক্লিক করলে পাশে একটি ফ্লাই আউট মেনু আসবে, সেই মেনুতে মাইক্রোসফট অফিস এর প্রোগ্রামগুলো তালিকা পাওয়া যাবে। এই তালিকা থেকে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট কমান্ড সিলেক্ট করে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের প্রথম স্লাইড পর্দায় উপস্থিত হবে বা আমরা দেখতে পাবো তার মূল অংশ। আমরা প্রথম স্লাইডটা দেখতে এইরকম, আমরা এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। এখন আমরা পাওয়ার পয়েন্ট খোলার পরে স্লাইড তৈরি করা হয়ে গেছে। এখন মানে ওপেন করার পর যা দেখা যাচ্ছে সেটা কিভাবে কি পরবর্তী কাজ করতে হয় তা আমরা এখন দেখব। চলো দেখি। ফার্স্টে হচ্ছে বক্সের মধ্যে ক্লিক টু অ্যাড টাইটেল অ্যান্ড ক্লিক টু অ্যাড সাবটাইটেল কথাটা লেখা থাকে। ওপেন করার পর ক্লিক টু অ্যাড টাইটেল, ক্লিক টু অ্যাড সাবটাইটেল দেখা যায়। লেখাটি দুটির উপরে ক্লিক করলেই আমাদের টেক্সট বক্সের মান হচ্ছে দৃশ্যমান হয়। আর টেক্সট বক্সের মধ্যে ইনসার্সার পয়েন্টার মানে হচ্ছে যে কার্সরকে বলা হয়। মাউসটা নড়ালে আমরা যে তীর চিহ্নটা দেখি নড়াচড়া করছে, এটাকে ইনসার্সার পয়েন্টার বলা হচ্ছে। এই ইনসার্সার পয়েন্টার থাকে। ইনসার্সার পয়েন্টার থাকা অবস্থায় শিরোনাম এবং উপশিরোনাম টাইপ করতে হবে। অর্থাৎ আমাদের টাইটেলের এখানে শিরোনাম দিব আর হচ্ছে সাবটাইটেল এখানে উপশিরোনাম দিব। আচ্ছা, এগুলো লেখার পরে হচ্ছে আমাদের তারপরে পরের স্লাইডে যেতে হয় আর কি। আচ্ছা, উপশিরোনাম লেখা যাবে। কিছু টাইপ না করলে বক্সের বাহিরে ক্লিক করলে আবারও এই দুটি লেখাই দেখা যাবে। মানে এই দুটো লেখা নর্মালি ভিজিবলই থাকবে, যখন তুমি ক্লিক করবা তখন এটা হচ্ছে হয়ে যাবে, ভিজিবল আর থাকবে না। তখন তোমাকে টাইপ করার কথা বলা হয়েছে, তখন তুমি টাইপ করবা আর কি। আর যখনই তোমার আর টাইপ করতে চাচ্ছ না, তুমি হচ্ছে এই বক্সের বাইরে ক্লিক করলে এই লেখাটা আবারও দেখা যাবে। ক্লিক টু অ্যাড টাইটেল, ক্লিক টু সাবটাইটেল লেখাই থাকবে। ঠিক আছে। টেক্সট বক্সের বর্ডারে ক্লিক করে সিলেক্ট করার পর আমাদের কি করতে হবে, ডিলিট বোতামে চাপ দিলে লেখাটি টেক্সট বক্স বাতিল হয়ে যাবে। অর্থাৎ তুমি চাইলে এই বক্সটা বাতিল করার জন্য তোমাকে কি করতে হবে, এটাকে ক্লিক করে তোমাকে হচ্ছে সিলেক্ট করতে হবে। টেক্সট বক্সের বর্ডারের উপর ক্লিক করে সিলেক্ট করে তারপরে তোমাকে হচ্ছে ডিলিট অপশনে ক্লিক করে দিলে সেটা ডিলিট হয়ে যাবে। পরবর্তীতে কি বলা হয়েছে, হোম মেনুর রিবন থেকে, হোম যে মেনু, এই যে হোম মেনু, ঠিক আছে, এই হোম মেনুতে ক্লিক করার পর এখানে রিবন রয়েছে, সেই রিবন থেকে টেক্সট বক্স আইকন সিলেক্ট করে ইনসার্সার পয়েন্টার পর্দার ভেতরে নিয়ে এলে পয়েন্টারটি টেক্সট পয়েন্টের রূপ ধারণ করবে। অর্থাৎ টেক্সটের যে পয়েন্ট বা টেক্সটের যে বক্স এরকম একটা আকৃতি নিবে। এই অবস্থায় উপর থেকে নিচের দিকে কোনাকুনি একটা হচ্ছে টেনে বক্স তৈরি করে নিতে হবে। ওই পয়েন্টারটাকে টেনে কোনাকুনিভাবে টান দিলে এটা বক্সের মতন ক্রিয়েট হয়ে যাবে। এই বক্সের ভিতরে ইনসার্সার পয়েন্টার থাকবে, সেইখানে তুমি মানে হচ্ছে টাইপ করতে পারবা আর কি চাইলে ওই বক্সটার মধ্যে থেকে। ঠিক আছে, এইভাবে তুমি একাধিক বক্স তৈরি করতে পারো। ধরো তুমি চাচ্ছ যে এইরকম টাইপের কোনো বক্স হবে না, অন্য টাইপের কোনো বক্স করতে চাও, সেই ক্ষেত্রে তুমি এরকম হচ্ছে হোম ট্যাবের গিয়ে টেক্সট আইকন যেটা রয়েছে সেখানে গিয়ে আর কি সিলেক্ট করে টেক্সট লিখতে পারো আর কি। এরপরে দেখো কি বলা হয়েছে, এবার বলা হয়েছে বাংলা টাইপ করার জন্য কিবোর্ডে হচ্ছে কিবোর্ডকে বাংলায় রূপান্তর করে নিতে হবে। কিবোর্ডকে বাংলায় রূপান্তর করার জন্য আমাদের হচ্ছে যে হোম ট্যাবের এখানে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে ফন্ট গ্রুপ। ফন্ট গ্রুপের মধ্যে আমরা হচ্ছে ফন্টে ক্লিক করলে আমরা হচ্ছে ফন্ট চেঞ্জ করতে পারি। সেখানে ফন্টের স্টাইল চেঞ্জ করে নিব, বাংলা আর কি কনভার্ট করে নিব। টুল বক্স বা টুলবার ও রিবন থেকে ফন্ট ও ফন্টের আকার আকৃতি রং ইত্যাদি সিলেক্ট করে টাইপের কাজ করতে হবে। শুটুনি এমজে, এই শুটুনি এমজের মাধ্যমেই আমরা আর কি বাংলা সিলেক্টটা করি। ঠিক আছে, যে বাংলায় রূপান্তর করার জন্য শুটুনি এমজে ওই বক্সের মধ্যে লিখতে হবে। ধরো তুমি দিলা হচ্ছে সাইজ 150, রং হচ্ছে নীল রঙে সিলেক্ট করা হলেই বাংলাদেশ মানে আমাদের দেশ কথাটা আসবে, বা তুমি চাইলে বাংলাদেশ বা যে কোনো কিছু তুমি এখানে টাইটেল লিখতে পারো। সো সেই টাইটেলটা তুমি লিখে ফেলবে। টাইপ করার পর টেক্সট বক্সটিতে সিলেক্ট থাকবে। সিলেক্টেড বক্স এর 4 বাহুকে 4টি এবং 4 কোণে 4টি ছোট গোলাকার চাপা সিলেকশন পয়েন্টার থাকে। এই সব সিলেকশন পয়েন্টার ড্র্যাগ করে হচ্ছে বক্সের আকার ছোট করা যায়। লেখা সংকলনের জন্য, লেখা লেখার জন্য বক্সটির আশপাশে বা উপরে নিচে ছোট বড় করে করা যেতে পারে। অর্থাৎ তুমি চাইলে যে বক্সটা তুমি এখানে নিয়েছো সেটা তুমি চাইলে ছোট বড় ডানে বামে আশেপাশে যে কোনো জায়গায় তুমি নিতে পারো আর কি। বক্সের ভেতরে ক্লিক করলে বক্সটি সিলেক্টেড থাকবে, আর বক্সের বাইরে ক্লিক করলে বক্সটি সিলেক্টেড হবে না। ঠিক আছে, মানে সিলেক্টেডটা চলে যাবে। আচ্ছা, এরপরে দেখো কি বলা হয়েছে, বক্সের যে কোনো বাহুতে
বক্সের যে কোনো বাহুতে কোনো স্থানে ক্লিক বা ড্রাগ করলে বক্সটি পর্দার যে কোনো অবস্থানেই সরে যেতে পারবে। অর্থাৎ তুমি ধরো এখান থেকে নিয়ে ড্রাগ করলা বা ক্লিক করে ড্রাগ করলা, ক্লিক করো ও ড্রাগ করো মানে সরানো, ঠিক আছে। সেই ক্ষেত্রে তোমার সেটা মানে হচ্ছে অবস্থান থেকে যে কোনো জায়গায় সরানো সম্ভব আর কি। স্লাইড তৈরির উইন্ডোর বাম কর্নারে থাম্বল ভিউ এর ছোট সংস্করণ দেখা যাবে। এই যে এই জায়গাগুলোতে ছোট ছোট সংস্করণ, অর্থাৎ তুমি এখানে যা লিখবা তার ছোট ছোট সংস্করণ, এখানে যতগুলো আর কি তুমি স্লাইড এখানে লিখবা সেই স্লাইডগুলোর এটা তো বড় ভার্সন, এটা ছোট ছোট ভার্সন, অর্থাৎ ছোট সংস্করণ এই পাশে দেখা যাবে। আর এটাকেই বলা হচ্ছে আমাদের ওই যে খসড়া, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো একটা স্লাইড, এটা তো ছিল আমাদের একটা স্লাইড কীভাবে ওপেন করতে হয় বা একটা স্লাইড ওপেন করার পর কীরকম দেখা যায় প্রথম স্লাইডটি। এখন একটা স্লাইড ওপেন করার পরে তুমি প্রথম স্লাইড তৈরি করে ফেলেছো, এখন তুমি চাচ্ছ এই স্লাইডটাকে সংরক্ষণ করে রাখতে। তার মানে প্রেজেন্টেশনের স্লাইডটি সংরক্ষণ করতে চাচ্ছ, সেই ক্ষেত্রে কোথায় ক্লিক করতে হবে চলো আমরা দেখি। এখান থেকে এমসিকিউ আসে যে প্রেজেন্টেশনের হচ্ছে স্লাইডটি সেভ বা সংরক্ষণ করার জন্য আমাদের প্রথমত ফাইল মেনুর সেভ কমান্ডে ক্লিক করতে হবে। কমান্ডে ক্লিক দিলে আমাদের সেভ অ্যাজ নামে একটা ডায়ালগ বক্স আসবে। ডায়ালগ বক্সে ক্লিক করার সাথে সাথে ফাইল নেম নামে একটা অপশন আসবে, ঠিক আছে। ক্লিক করার সাথে সাথে এই যে নেমের ঘরে ফাইল নেম টাইপ করতে হবে, তাহলে ওখানে যে ফাইল নেমের একটা ঘর আসবে, সেখানে তোমাকে নামটা টেক্সট মানে হচ্ছে যেটা দিয়ে তুমি সেভ করতে চাও সেটা ওখানে লিখবা। ধরো তুমি চাচ্ছ যেহেতু মাই কান্ট্রি, অর্থাৎ তুমি তোমার দেশ নিয়ে একটা রিপ্রেজেন্ট করতে চাচ্ছ, একটা পাওয়ার পয়েন্ট স্লাইড তৈরি করতে চাচ্ছ, তাহলে তুমি লিখতে পারো ওটার নাম মাই কান্ট্রি, ঠিক আছে। বা যে কোনো কিছু, ধরো তুমি বাংলার কোনো রচনা সম্পর্কে অনেক রচনা তুমি সেই ফাইলে রাখতে চাচ্ছ প্রেজেন্টেশন ফাইলে, সেই ক্ষেত্রে তুমি ধরো ফাইলের নাম দিলা রচনা বা বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, মানে যেটা আর কি তুমি দিচ্ছ তোমার পছন্দ মতো ফাইলের নাম টাইপ করে রাখতে পারো, যেটা দিয়ে তুমি মনে রাখবে। ডায়ালগ বক্সে ওকেতে ক্লিক করলেই তাহলে ওই হচ্ছে প্রেজেন্টেশন মাই কম্পিউটার নামে সেভ হয়ে যাবে বা সংরক্ষণ হয়ে যাবে। অসমাপ্ত কাজ সম্পাদন করার জন্য পরবর্তীতে মাই কম্পিউটার নামের প্রেজেন্টেশনের ফাইলটি খুলে নিতে হবে। তাহলে আমি মাই কম্পিউটার এর প্রেজেন্টেশনের ফাইলটি যদি আমি মানে বাদবাকি যে অংশগুলো আমার বাকি রয়েছে সেই কাজ করার জন্য আমাকে আবারও সেই প্রেজেন্টেশনটা ওপেন করে নিতে হবে, তাহলে আমি সেই প্রেজেন্টেশন ফাইলটা আবার খুলে নিব। এইভাবে আমরা একটা প্রেজেন্টেশন সেভ করতে পারি এবং আবারও চাইলে কাজ করতে পারি। এরপর কি বলা হয়েছে দেখি, দেখো নতুন স্লাইড যোগ করা, অর্থাৎ একটা প্রেজেন্টেশনের ভিতরে একটা স্লাইড আগে দেখলাম যে প্রথম স্লাইড তৈরি করার পর কেমন দেখায়, এবার আমি নতুন স্লাইড তৈরি করতে চাই। নতুন স্লাইড তৈরি করার জন্য আমার কিছু ধাপ রয়েছে, সেই ধাপগুলো নিয়ে আলোচনা করব। একটি প্রেজেন্টেশনের সাধারণত অনেক স্লাইড থাকতে পারে। নতুন স্লাইড যুক্ত করার জন্য প্রথমে আমাদের হোম মেনু রিবনে নিউ স্লাইড কমান্ড সিলেক্ট করলে কিবোর্ডে মানে করলেই কিন্তু আমাদের একটা নতুন স্লাইড যুক্ত হয়ে যাবে, অথবা আমাদের কিবোর্ডে কন্ট্রোল বোতাম আছে, সেই কন্ট্রোল বোতাম চেপে এম চাপলে, অর্থাৎ CTRL Ctrl+M এই দুইটা একসাথে চাপলে একটা নতুন স্লাইড যুক্ত হবে। তাহলে কিভাবে একটা নতুন স্লাইড যুক্ত করা যায়? প্রথমত নিউ হোম মেনু নিউ স্লাইড কমান্ডে সিলেক্ট করলে একটা নতুন স্লাইড যুক্ত করা যায়, অথবা Ctrl+M বোতাম একসাথে চাপলে আমাদের নতুন স্লাইড যুক্ত করা যায়। সো নতুন স্লাইড বা নতুন যুক্ত করা স্লাইডে ক্লিক টু টাইটেল অ্যান্ড ক্লিক টু অ্যাড টেক্সট লেখা থাকে। প্রথমে আমরা দেখেছিলাম যে প্রথম স্লাইড ওপেন করার পর কি লেখা থাকে, ক্লিক টু টাইটেল অ্যান্ড ক্লিক টু সাবটাইটেল। আর এখানে যখন আমি নতুন কোনো স্লাইড যুক্ত করব, সেই নতুন স্লাইডে ক্লিক টু অ্যাড টাইটেল অ্যান্ড ক্লিক টু অ্যাড টেক্সট লেখা থাকে। এটা এমসিকিউ আসতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। পূর্বে বর্ণিত নিয়মে লেখা দুটিকে ডিলিট করে দিতে হবে, যা বাতিল করে দিতে হবে, মানে আমরা ডিলিট করে দিতে হবে, বাতিল করে দিতে হবে, আমরা তো পারবোই আগের নিয়ম অনুসারে। অর্থাৎ এটাকে সিলেক্ট করব, টেক্সট বক্সটাকে সিলেক্ট করে ডিলিট অপশনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। বাম পাশে থাম্বনেল উইন্ডোতে নতুন যুক্ত হওয়া স্লাইডের ছোট সংস্করণ দেখা যাচ্ছে, অর্থাৎ এই যে বাম পাশে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বড় মানে বড় স্লাইডটা, এটা ছোট ভার্সন বা ছোট সংস্করণটা এখানে দেখা যাচ্ছে। এখানে যা লেখা আছে সেম একই জিনিস এই ছোট সংস্করণে লেখা আছে। হ্যাঁ, এবার দেখো 2 নম্বরে কি বলা হয়েছে, পূর্ববর্তী বর্ণিত একটি টেক্সট বক্সে নতুন স্লাইডের শিরোনাম টাইপ করতে হবে 21 থেকে 71। এইভাবে আমরা একটা শিরোনাম টাইপ করব, ঠিক আছে, 21 থেকে 71। 3 নম্বরে একই নিয়মে তৃতীয় হচ্ছে টেক্সট বক্সে ভিন্নভাবে, মানে যে পরের যে টেক্সট বক্সটা আছে নিচে, এখানে এই টেক্সট বক্সটা এখানে যখন লিখবো তখন টেক্সট বক্সটা আর কি হয়ে যাবে হচ্ছে
আর ভিজিবল থাকবে না, আনভিজিবল হয়ে যাবে। সো মানে যেহেতু যখন আমি লেখা শুরু করব তখন এটা ক্লিক করে দিয়ে তখন কি লিখবো, এই যে যেটা লেখা দরকার সেটা এখানে লেখা হয়েছে, ঠিক আছে। এই যে এইটুকু আমরা এখানে লিখেছি। কি লিখেছি চলো একটু দেখি। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের ভেতর দিয়ে স্বাধীনতা আকাঙ্ক্ষা স্পষ্ট হয়ে ওঠে। 1971 সালে 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। এই দিন থেকে মুক্তিযুদ্ধ শুরু হয়। 1971 সালে 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস। এই দিন মুক্তিযুদ্ধে বিজয় লাভের ভেতর দিয়ে আমাদের স্বাধীনতা অর্জন করা হয়। এই যে এই প্যারাটা এখান থেকে এইটুকু, এই প্যারাটাই কিন্তু এখানে লেখা হয়েছে, ঠিক আছে, এই বক্সের ভিতরে, এই টেক্সট বক্সের ভিতরে। সো এই বক্স তিনটির হচ্ছে ওপর থেকে নিচের দিকে পরপর স্থাপন করা হয়েছে, ওপর থেকে নিচ দিকে পরপর 1 2 3 করে 3টা বক্স আর কি নেওয়া হয়েছে। হচ্ছে সবার ওপরে থাকবে শিরোনাম, প্রথমে দেখতেই পাচ্ছি 21 থেকে 71, এটা একটা শিরোনাম। তারপর হচ্ছে দ্বিতীয় স্লাইডটিতে যুক্ত করার নিয়মে আরও একটি স্লাইড নতুন করে যুক্ত করা হয়েছে। যেভাবে আমরা দ্বিতীয় স্লাইডটা যুক্ত করেছি সেম আর একটা স্লাইড আমরা যুক্ত করেছি, সেটার নাম হলো তৃতীয় স্লাইড। এই তৃতীয় স্লাইডের কাজ কি, চলো তৃতীয় স্লাইড যোগ করার জন্য আমরা পূর্বের বর্ণনা অনুসরণ করে বা নিয়ম অনুসরণ করে আরও একটি টেক্সট বক্সে নতুন স্লাইডে শিরোনাম টাইপ করতে হবে এবং শিরোনামে আমরা ধন্যবাদ কথাটা লিখবো। এভাবেই অনেকগুলো হচ্ছে স্লাইড যুক্ত করে প্রয়োজন অনুসারে প্রেজেন্টেশন তৈরি করা সম্ভব। প্রাথমিকভাবে প্রেজেন্টেশন তৈরি করার পর বিভিন্ন বৈশিষ্ট্য আরোপিত করে সমগ্র উপস্থাপনাকে আকর্ষণীয় করে হচ্ছে তোলা হয়। অর্থাৎ আমরা প্রথমে শিখতে হবে যে আমি কীভাবে স্লাইডটা ওপেন করতে হয়, তারপর হচ্ছে নতুন স্লাইড কীভাবে যুক্ত করতে হয়, একটা স্লাইড প্রথমে সেভ করতে হয়। এই 3টা জিনিস শিখে যাওয়া হওয়ার পরে তারপরে আমরা আরও আকর্ষণীয়ভাবে হচ্ছে উপস্থাপনা করার জন্য আরও বিভিন্ন ইফেক্ট দেওয়া, তারপরে হচ্ছে ট্রানজেকশন প্রয়োগ করা, অ্যানিমেশন দেওয়া এবং ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা, ছবি যুক্ত করা, এই বিষয়গুলো তখন আরও বেশি আকর্ষণীয় করে তুলবে বলে এটা তখন আমাদের শিখতে হবে। সো এগুলো আমরা আশা করি তোমরা পারবা। এখন প্রেজেন্টেশনে একটা স্লাইড কীভাবে সবার সামনে উপস্থাপনা করা যায় বা ফুল স্ক্রিন জুড়ে একটা প্রেজেন্টেশন থাকবে, ঠিক আছে, এটা কিভাবে করা সম্ভব চলো আমরা একটু দেখি। বলাই হয়েছে যে প্রেজেন্টেশনে স্লাইড প্রদর্শন, অর্থাৎ একটা স্লাইড তৈরি হয়ে গেছে, এখন তুমি সবার সামনে রিপ্রেজেন্ট করবা যে স্লাইডটা দেখতে কেমন বা ফুল স্ক্রিনে দেখতে কেমন দেখা যায়, সেটাই আমাদের এখন দেখব। প্রেজেন্টেশনের জন্য 2-1টি স্লাইড তৈরি করার পর দেখে নেওয়া যেতে পারে যে স্লাইডটি যথাযথ হয়েছে কিনা। এর জন্য প্রথমে আমাদের কিবোর্ডের F5 নামে একটা বাটন রয়েছে, এটাতে চাপ দিতে হবে, অথবা মানে F5 বাটন চাপ দিলেই কিন্তু তুমি দেখতে পাবা যে স্লাইডটা কেমন দেখা যায়। যদি তোমার না থাকে, যেমন ধরো আমাদের এখানে আমাদের এই স্মার্ট বোর্ডেও কিন্তু কিবোর্ড রয়েছে, চলো আমরা একটু দেখে আসি। এই যে দেখো এখানে ক্লিক করার সাথে সাথে এটা চলে আসছে, তাই না? সো এটাই হচ্ছে আমাদের সেই কিবোর্ড। এই কিবোর্ডের মধ্যে তোমরা কি কোথাও দেখতে পাচ্ছ F5 কথাটা লেখা আছে? কোথাও লেখা নাই। তার মানে তোমাদের বুঝতে হবে যে এইখানে F5 যেহেতু লেখা নাই, এটা এখন তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের এখানে হচ্ছে যে ম্যানুয়ালি যে কিবোর্ডটা রয়েছে, কিবোর্ডে দেখবা যে F1 F2 F3 করে এভাবে করে F5 কথাটা লেখা আছে, তাহলে ওইটা যেখানে থাকবে সেখানে তুমি ক্লিক করতে পারবা। কিন্তু এরকম স্মার্ট বোর্ডে যেহেতু নাই, সেক্ষেত্রে অন্য একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে হোম মেনুর যে ভিউ, মানে আমরা যে একটা স্লাইড ওপেন করি, স্লাইড ওপেন করার পরে হোম মেনু, ইনসার্ট মেনু, এরকম অনেকগুলো মেনু থাকে। মেনুর মধ্যে থেকে ভিউ মেনু নামে একটা মেনু রয়েছে, ঠিক আছে। এই ভিউ মেনুর রিবন এ স্লাইড শো সিলেক্ট থাকবে, ঠিক আছে, অথবা হচ্ছে স্ট্যাটাস বারে স্লাইড শো আইকন থাকে, সেটাতে ক্লিক করলে প্রেজেন্টেশনের প্রথম স্লাইডে উপস্থিত হবে, অর্থাৎ তুমি দেখতে পারবা প্রেজেন্টেশন স্লাইডটা কেমন বা কীভাবে কাজ করে, বিষয়গুলো তখন তুমি দেখতে পাবা। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো কি বলা হয়েছে। এরপর বলা হয়েছে যে প্রেজেন্টেশনের একটি স্লাইড থেকে পরবর্তী স্লাইডে যাওয়ার জন্য কিবোর্ডের ডানমুখী হচ্ছে তীর বাটনে ক্লিক করতে হবে। তাহলে মানে তুমি একটা স্লাইড থেকে পরের স্লাইডে যাওয়ার জন্য ডানে একটা তীর রয়েছে, অ্যারো দেওয়া আছে, ওই ডানের তীরে ক্লিক করতে হবে। আবার বামের তীরও রয়েছে, 2 ধরনের তীরই ব্যবহার করা হয়েছে। আচ্ছা, পরবর্তী স্লাইডে ফেরত যাওয়ার জন্য এই যে বামমুখী তীর আর কি চাপ দিতে হবে, ঠিক আছে। প্রেজেন্টেশনের মাঝামাঝি কোনো অবস্থায় থাকা মানে হচ্ছে অবস্থায় একটি স্লাইড থেকে পরবর্তী স্লাইডে প্রদর্শন শুরু করার জন্য শিফট F5 মানে শিফট বোতাম চেপে F5 বোতাম চাপতে হবে, ঠিক আছে। শিফট বোতাম চেপে F5 বোতাম চাপলেই হচ্ছে আমাদের স্লাইড শো উইন্ডো থেকে সম্পাদিত উইন্ডোতে ফিরে যাওয়ার জন্য আমাদের স্কিপ বাটনে ক্লিক করতে হবে।
অর্থাৎ তুমি ধরো তোমার প্রেজেন্টেশনটা সবার সামনে উপস্থাপনা করে ফেলেছো, এখন তুমি সেটা থেকে ব্যাক মানে ফেরত দিতে চাও, অর্থাৎ প্রেজেন্টেশনটাকে অফ করে দিতে চাও, সেই ক্ষেত্রে তোমাকে স্কিপ বাটনে ক্লিক করতে হবে। কাজগুলো প্রত্যাশিতভাবে হচ্ছে কি না দেখে নেওয়ার জন্য প্রেজেন্টেশন তৈরির যে কোনো পর্যায়ে স্লাইড প্রদর্শন করে নিশ্চিত হওয়া যেতে পারে। এবার আমরা জানবো স্লাইডে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন কীভাবে করতে হয় তা নিয়ে। ঠিক আছে, চলো জেনে আসি। স্লাইডে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা। স্লাইডে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য আমাদের কী করতে হবে, কোনো একটা স্লাইড তৈরি করার সময় স্লাইডটি তৈরি করার পর ব্যাকগ্রাউন্ডের রং পরিবর্তন করা যায়। নতুন করে ব্যাকগ্রাউন্ড তৈরি করা যায়, যে কোনো ছবিকে ব্যাকগ্রাউন্ড হিসাবেও ব্যবহার করা যায়। আমরা চাইলে ইচ্ছামতো একটা ছবিকেও আমরা ব্যাকগ্রাউন্ড হিসাবে ব্যবহার করতে পারি। এরপর হচ্ছে স্লাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করার জন্য, ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য যে নিয়ম বা পদক্ষেপ গ্রহণ করতে হয় তা আমরা শিখব। আমাদের এমসিকিউ আসতে পারে স্লাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করার জন্য কোথায় ক্লিক করতে হয়। অ্যান্সার হচ্ছে ডিজাইন মেনুতে এবং ব্যাকগ্রাউন্ড স্টাইলে ক্লিক করতে হয়। সো আমরা ধাপগুলো একটু দেখি। প্রথমেই হচ্ছে যে স্লাইডে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে চাই সেই স্লাইডটাকে ওপেন করে নিতে হবে বা খুলে নিতে হবে বা সক্রিয় রাখতে হবে। বর্তমানে প্রেজেন্টেশনের প্রথম স্লাইডটি খোলা রাখার পর ডিজাইন মেনুতে ক্লিক করে রিবনের একেবারে ডান পাশে ব্যাকগ্রাউন্ড স্টাইল নামে একটা অপশন রয়েছে, সেটা ড্রপডাউন বক্সে ক্লিক করে আমরা গ্রেডিয়েন্ট বা সলিড রঙের একটি প্যালেট আসবে। সেখানে সেই প্যালেট থেকে রং অথবা গ্রেডিয়েন্টের উপরে মাউসের পয়েন্টার স্থাপন করলে বা ক্লিক করলে মূল স্ক্রিনের সেই রং বা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড দেখা যাবে, অর্থাৎ আমরা পছন্দ মতো একটা ব্যাকগ্রাউন্ড দেখায় দিতে পারবো এখানে। ঠিক আছে, এবার ব্যাকগ্রাউন্ড হিসাবে আরও রং, তারপর টেক্সচার বা ছবি ব্যবহার করা যায়। সেই ক্ষেত্রে কোথায় ক্লিক করতে হয়, প্যালেটের নিচের দিকে যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হয়, সিলেক্ট করার পরে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে ডায়ালগ বক্স আসবে। সেই ডায়ালগ বক্সে আমরা উপরের বাম কর্নারে সলিড ফাইল বা রেডিও বোতামে ক্লিক করে সক্রিয় করে নিতে হবে। এরপর কালার ড্রপডাউন বক্সে ক্লিক করে রঙের প্যালেট আসবে, সেই প্যালেট থেকে ইচ্ছামতো পছন্দ মতো একটা রঙের সোয়াচ ক্লিক করব বা সিলেক্ট করে নিব। এভাবে আমরা একটা স্লাইডে ব্যাকগ্রাউন্ড হিসাবে যে কোনো রং আরোপিত করতে পারি, ইচ্ছা মতো সিলেক্ট করে নিতে পারি। পরে পিকচার অর টেক্সচার ফাইল রেডিও বোতামে ক্লিক করে সক্রিয় হয়ে গেলে কালারের জায়গায় পিকচার ড্রপডাউন বক্স আসবে। সেখানে ড্রপডাউন বক্স বা যে ওখানে ক্লিক করলে যে মেনুগুলো থাকে সেই মেনুগুলো থেকে বিভিন্ন প্রকারের টেক্সচার প্রদর্শিত হবে। এর ভেতর থেকে যেটা তোমার পছন্দের টেক্সচার সেই সোয়াচ ক্লিক করে নিবা, মূল পর্দায় সেই টেক্সচারটা আরোপিত হয়ে যাবে। এবার পিকচার্স অর টেক্সচার ফাইল রেডিও বোতাম সিলেক্ট থাকা অবস্থায় ইনসার্ট ফর্ম এর নিচে ফাইল বোতাম ক্লিক করে ইনসার্ট পিকচার্স এর ডায়ালগ বক্স আসবে। এই ডায়ালগ বক্স যে ফোল্ডারে ছবি আছে সেই ফোল্ডার খুলে ছবি নির্বাচন করে নিতে হবে, এর মাধ্যম থেকে আমরা ছবিও নির্বাচন করে নিতে পারবো ব্যাকগ্রাউন্ডের মধ্যে যে ছবি দিতে চাই আর কি। আচ্ছা, এরপরে দেখো কি বলা হয়েছে। এরপরে তাহলে এভাবে আমি ছবি যুক্ত করতে পারবো। এর জন্য ডায়ালগ বক্সে ইনসার্ট বাটনে ক্লিক করতে হবে, ডায়ালগ বক্সটি আসবে। তারপর ছবির স্লাইডের ব্যাকগ্রাউন্ড হিসাবে আরোপিত ব্যাকগ্রাউন্ড তুলে ফেলতে আমাদের ফরম্যাট ব্যাকগ্রাউন্ডের ডায়ালগ বক্সে সলিড ফাইল রেডিও বোতামে ক্লিক করে সক্রিয় করে নিতে হবে। এরপর কালার ড্রপডাউন বক্সে ক্লিক করে নিয়ে রং এর প্যালেট আসবে এবং রঙের প্যালেট থেকে সাদা রঙের সিলেক্ট করে নিলেই ডায়ালগ বক্সটি ক্লোজ অবস্থায় ক্লোজ একটা বাটন রয়েছে, সেই ক্লোজ বাটনে ক্লিক করলে আমাদের সকল কাজ ক্লোজ হয়ে যাবে। এইভাবে আমরা একটা স্লাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করতে পারি। এবার আমরা তোমাদের সাথে একটা পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম ওপেন করে দেখাবো। ওপেন করার পাশাপাশি কিভাবে একটা স্লাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করতে হয় সেটা দেখাই দেবো। চলো আমরা একদম ব্যবহারিকভাবে দেখে আসি। আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের একটা স্টার্ট বাটন রয়েছে সেটাতে ক্লিক করতে হবে। চলো আমরা স্টার্ট বাটনে ক্লিক করি। স্টার্ট বাটনে ক্লিক করার পর পাওয়ার পয়েন্ট ওপেন এখানে আসে, যেহেতু উইন্ডোজ 11 এটা আমাদের তাই উপরে আসে, নাহলে আমাদের অল প্রোগ্রাম মাইক্রোসফট অফিস অ্যান্ড মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট ক্লিক করে ওপেন করতে হবে। আচ্ছা, ওপেন করার পরে যেহেতু আমি একটা নতুন একটা পেজে কাজ করব, যে কারণে আমি নিউয়ে ক্লিক করব। নিউয়ে ক্লিক করে ব্ল্যাঙ্ক একটা পাওয়ার পয়েন্ট ওপেন করে নেব। পাওয়ার পয়েন্ট ওপেন করার পর আমাদের দেখতে ঠিক এরকম লাগে, যেটা তোমরা প্রথম স্লাইডে দেখেছো, ক্লিক টু অ্যাড টাইটেল অ্যান্ড ক্লিক টু অ্যাড সাবটাইটেল। এভাবে করে তুমি এখানে পছন্দ মতো তোমার যে কান্ট্রি বা মাই কান্ট্রি যেটা লিখেছিল ওরা যে আমাদের দেশ, সেটা তুমি লিখে নিতে পারো। ঠিক আছে, এবার আমাদের যে ক্লিক টু অ্যাড সাবটাইটেল এটা আমরা চাইলে কেটে দিতে পারি। আমরা এখন নতুন একটা স্লাইড যুক্ত করা দেখানো হয়েছিল,
সো নিউ স্লাইডে ক্লিক করলে দেখতে পাবো এখানে আরও একটা দেখা যাচ্ছে, ঠিক আছে, মানে এখানে একটা স্লাইড আছে তো, সো আমরা সেকেন্ড স্লাইড এখানে দেখতে পাবো। সো দেখো নিউ স্লাইডে ক্লিক করলাম, ক্লিক করার সাথে দেখছো দ্বিতীয় স্লাইড চলে আসছে। এখানে কিন্তু একটা ছিল আমাদের এই যে থাম্বনেল ভিউয়ের ছোটো সংস্করণে, তাহলে এখানে দ্বিতীয় স্লাইড ওপেন করার পর কী দেখা যাবে, বলা হয়েছিল নতুন স্লাইড যুক্ত করার পর কী দেখা যাবে, ক্লিক টু অ্যাড টাইটেল, ক্লিক টু অ্যাড সাবটাইটেল, তাই না? তাহলে অ্যাড টাইটেল অ্যান্ড সাবটাইটেল এখানে দেখা যাবে। এবং আরও একটাভাবে করা যায়, সেটা কি, নিউ স্লাইড বাদে আরেকটাভাবে করা যায়, সেটা হলো কিবোর্ডের কন্ট্রোল প্লাস কিসে ক্লিক করতে হবে, কন্ট্রোল প্লাস এম এ ক্লিক করলে নতুন একটা স্লাইড যুক্ত করা যায়। যে কন্ট্রোল ক্লিক করে রাখছে, এখন এম এ ক্লিক করবো, দেখো 1 2 3 3টা স্লাইড যুক্ত হয়েছে। এভাবে স্লাইড যুক্ত করা যায়। এবার স্লাইডে ব্যাকগ্রাউন্ড কীভাবে যুক্ত করা সেটাই আমরা দেখাতে চেয়েছিলাম। সো স্লাইডে ব্যাকগ্রাউন্ড একটা যুক্ত করতে চাচ্ছি, ধরো আমি মাই কান্ট্রি লেখা আছে এটাতেই আমি ধরো চাচ্ছি। আচ্ছা দাঁড়াও, আমি এখানে নতুন স্লাইড নিই অ্যান্ড একটা পেপারে নিই, এইখানে আমি লিখি ওকে। সো আমরা এই যে এখন এইটাতে একটা ব্যাকগ্রাউন্ড দিতে যাচ্ছি। ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য কোথায় যেন ক্লিক করতে বলা হয়েছিল, ভিউ মেনুতে গিয়ে আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ড পাওয়া যায়। সো হচ্ছে আমরা ভিউ মেনুতে যাব, ভিউ মেনুতে যাওয়ার পরে ভিউ মেনু না, ডিজাইন মেনুতে গিয়ে আমরা একটা পাবো। ডিজাইন মেনুতে যাওয়ার পরে আমরা এই যেরকম হচ্ছে ব্যাকগ্রাউন্ড পাবো, ব্যাকগ্রাউন্ড স্টাইল পাবো। এই যে ব্যাকগ্রাউন্ড স্টাইলগুলো দেখতেই পাচ্ছ, তুমি তোমার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড স্টাইল এখান থেকে সিলেক্ট করতে পারো। এই যে এটাকে ড্রপ ডাউন বক্স বলা হয়, এখান থেকে ক্লিক করলা, এই যে পছন্দ মতো দেওয়াই আছে। তুমি চাইলে ধরো তুমি এই কালারটা দিতে চাচ্ছ, দিতে পারো, অথবা তুমি চাচ্ছ না এই কালারের মধ্যে আমি ডিফারেন্স চাচ্ছি, যে আমি আকাশি কালার করবো এটার মধ্যে, অথবা আমি ব্ল্যাক অ্যান্ড হচ্ছে গ্রিন কালার করবো। সো তুমি করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এছাড়াও আরও অনেক ধরনের ডিজাইন রয়েছে, পছন্দ মতো একটা ডিজাইন তুমি সিলেক্ট করে নিতেই পারো। ওকে, তো আমি ধরো আমি এখানে একটু চেঞ্জ করে দিব, আমরা হচ্ছে এখানে রাখবো হচ্ছে এই কালারটা দিই, ঠিক আছে। আর এটা তুমি একটু বড় করে দিলে আর কি সাইজটা লেখার, যেহেতু ছোট লাগতেছে দেখতে, তুমি এখানে যে লেখার সাইজ বাড়ানো যায়, সো তুমি পছন্দ মতো তুমি তোমার সাইজ এখানে করতে পারবা। ওকে, আচ্ছা, এভাবে করে আমি লেখার যে ফন্টটা হচ্ছে শুটুনি এমজি ব্যবহার করলে বাংলা আসবে, অথবা হচ্ছে তুমি তোমার পছন্দ মতো এখান থেকে যে কোনো ফন্ট সিলেক্ট করে দিতে পারো। ধরো তুমি চাইলে যে এইরকম টাইপের একটা ফন্ট দিতেই পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এই ছিল আমাদের হচ্ছে স্লাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করা। স্লাইডে ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি ছবিও যুক্ত করতে পারি, আর অনেক কাজই করা যায়। আমরা এবার পড়ায় চলে যাব, ঠিক আছে। এবার একটা হচ্ছে স্লাইডে কীভাবে ছবি যুক্ত করতে হয় সেটা এখন দেখানো হবে। স্লাইডে ছবি যুক্ত করার জন্য কী করতে হয়, অনেক সময় স্লাইডে ছবি যুক্ত করার প্রয়োজন হয়ে থাকে। ছবি যুক্ত করার জন্য ফার্স্টে ইনসার্ট মেনুতে ক্লিক করতে হয়। ইনসার্ট মেনুর হচ্ছে রিবনে পিকচার্স আইকনে ক্লিক করে ইনসার্ট পিকচার্সের ডায়ালগ বক্স আসে, সেই ইনসার্ট পিকচার্সের ডায়ালগ বক্সে ক্লিক করে যে ফোল্ডারের প্রয়োজনীয় ছবি রয়েছে সেই ফোল্ডারটি খুলতে হবে, এবং ছবিটি সিলেক্ট করে ডায়ালগ বক্সে ইনসার্ট বোতামে ক্লিক করলে সিলেক্টেড ছবিটি স্লাইডে চলে আসবে। তারপরে হচ্ছে তুমি তোমার পছন্দ মতো স্লাইডের ভিতরে ছবিটার রিসাইজ বক্সে ক্লিক করে বা ড্রাগ করে ছবির আকার ছোট বড় করতে পারো, এবং ছবি ড্রাগ করে যে কোনো স্থানে সরিয়ে স্থাপনও করতে পারো। এই কাজগুলো আমরা ছবি অ্যাড করার সময় করতে পারি। তাহলে আমরা ছবি অ্যাড করা ছাড়াও আরও অনেক কাজ রয়েছে, যেমন স্লাইডে ট্রানজ্যাকশন যুক্ত করা। স্লাইডে ট্রানজ্যাকশন বলতে বোঝানো হয় একটা স্লাইডে ইফেক্ট। ট্রানজ্যাকশন মানে হচ্ছে কি, ট্রানজ্যাকশন মানে হচ্ছে ইফেক্ট। ওকে, এটাকে ইফেক্ট বলা হয়। আচ্ছা, সাধারণত একটির পর একটি স্লাইড প্রদর্শন করা হয়ে থাকে। অনেক সময় এই একটি সাইডে আরেকটি স্লাইডে যাওয়ার সময় একটা ইফেক্ট ব্যবহার করা হয়, আর এই ইফেক্টকেই ট্রানজ্যাকশন বলা হয়। প্রেজেন্টেশনের যে স্লাইড খোলা হচ্ছে রেখে আমরা হচ্ছে ট্রানজ্যাকশন প্রয়োগ করি, সেই স্লাইডটিতেই সেই ট্রানজিশন কার্যকর হয়। আর অর্থাৎ আমি ডাবল ক্লিক করলাম, একটা সিলেক্ট করলাম, সেখানে সিলেক্ট করার পরে আমি আলাদা করে একটা ট্রানজ্যাকশন প্রয়োগ করতে পারি। একটি স্লাইডে ট্রানজ্যাকশন যুক্ত করার জন্য প্রথমে স্লাইডটি ওপেন রাখতে হয় বা খোলা রাখতে হয়, তারপরে অ্যানিমেশন মেনুতে ক্লিক করতে হয়। অ্যানিমেশন মেনুতে ক্লিক করার পর আমাদের হচ্ছে অ্যানিমেশন সক্রিয় হয়ে যাওয়ার পর অ্যানিমেশন মেনু রিবনের এক সারি ট্রানজ্যাকশন নমুনা পাওয়া যায়, সেখান থেকে তোমার পছন্দ মতো একটা নমুনা তুমি সেখানে বাছাই করে সিলেক্ট করে দিয়ে দিতে হবে আর কি। সেই নমুনার উপরে মাউসের পয়েন্টার রেখে স্লাইডের একটি নমুনা ট্রানজ্যাকশন দেখা যাবে। আরও নমুনা থেকে বাছাই করার জন্য নমুনাগুলো ডান দিক থেকে 3টি তীর রয়েছে, মাঝখানে তীরে ক্লিক করতে হলেই নমুনা নতুন একটি সারি আসতে থাকবে। উপরের সারিতে ক্লিক করলে উপর থেকে নিচের দিকে একটি সারি নেমে আসবে। নিচের তীরে ক্লিক করলে সবগুলো নমুনা একসাথে তুমি দেখতে পাবে আর কি। এভাবেই ট্রানজ্যাকশন নমুনাগুলো দেখা যায়। পছন্দ হলে নমুনাগুলোর উপর ক্লিক করতে হবে, ক্লিক করলে ট্রানজ্যাকশনটি তোমার ওই স্লাইডে আরোপিত হয়ে যাবে বা দেখা যাবে আর কি। সবগুলো স্লাইডে একটি একটি ট্রানজ্যাকশন আরোপণ করা হলো।
প্রথম স্লাইডে ট্রানজ্যাকশন আরোপ করার পর নমুনার সারি ডান দিকে অ্যাপ্লিকেশন অলে ক্লিক করলে সব জায়গায় আর কি ওই ট্রানজ্যাকশনটা প্রয়োগ হয়ে যাবে। প্রত্যেকটি স্লাইডে ভিন্ন ভিন্ন ট্রানজ্যাকশন প্রয়োগ করতে হলে তোমাকে আবার হচ্ছে আলাদা আলাদা করে প্রত্যেকটিতে ট্রানজ্যাকশন আরোপ করতে হবে বা আলাদা আলাদা করে সিলেক্ট করে দিতে হবে। আর তুমি চাইলে যদি একটা ট্রানজ্যাকশন সব জায়গায় দিতে চাও তাহলে অ্যাপ্লাই টু অলে ক্লিক করলে তাহলে সব জায়গায় একই ট্রানজ্যাকশন দেখা যাবে। এবার আমরা হচ্ছে লেখার স্বতন্ত্রভাবে ট্রানজ্যাকশন কীভাবে প্রয়োগ করা যায়, মানে একটা লেখার ভিতরে তুমি স্লাইডের ট্রানজ্যাকশন রয়েছে আবার লেখার ট্রানজ্যাকশন রয়েছে। তো লেখার ট্রানজ্যাকশন দেওয়ার জন্য কোথায় ক্লিক কোথায় তা আমরা দেখব। একটি স্লাইডে একাধিক টেক্সট বক্স থাকে, সেই টেক্সট বক্সে লেখা থাকতে পারে। বর্তমানে প্রেজেন্টেশনের দ্বিতীয় স্লাইডের হচ্ছে 3টি টেক্সট বক্স মানে লেখা রয়েছে। এই 3টি টেক্সট বক্সে ভিন্ন ভিন্ন ট্রানজ্যাকশন প্রয়োগ করলে ট্রানজ্যাকশন বক্সগুলো ভিন্ন ভিন্ন সক্রিয় স্লাইডের ভেতর থেকে আসবে। তারপর আমাদের হচ্ছে টেক্সট বক্সে ট্রানজ্যাকশন প্রয়োগ করার জন্য আমাদের প্রথমে দ্বিতীয় স্লাইডটি ওপেন করতে হবে। প্রথম হচ্ছে টেক্সট বক্স সিলেক্ট করে অ্যানিমেশনে ক্লিক করে কাস্টমাইজ অ্যানিমেশনের উপর কমান্ড ক্লিক করলে কাস্টমাইজ অ্যানিমেশন আমরা আর কি দিতে পারবো। কাস্টমাইজ অ্যানিমেশন প্যালেটে অ্যাড ইফেক্ট ড্রপডাউন বক্স রয়েছে। এই যে অ্যানিমেশন, এখানে কাস্টমাইজ অ্যানিমেশন মানে তুমি তোমার পছন্দ মতো অ্যানিমেশন, এই যে এখানে ড্রপডাউন বক্স রয়েছে, এটা ক্লিক করে তুমি তোমার পছন্দ মতো অ্যাড ইফেক্ট এর তালিকা আসবে, সেখান থেকে তোমার পছন্দ মতো এই যে কাস্টমাইজ ট্রানজ্যাকশন তালিকা আসবে, সেখান থেকে তুমি তোমার পছন্দ মতো অ্যানিমেশন বা হচ্ছে ট্রানজ্যাকশন প্রয়োগ করতে পারবে। প্রথম টেক্সট বক্সে ধরো তুমি ব্লাইন্ড সিলেক্ট করলা, যেখানে অনেকগুলো আছে, নান, তারপর হচ্ছে অ্যাপেয়ার, তারপর হচ্ছে ফেড, তারপর ফ্লাই ইন, তারপর হচ্ছে ফ্ল্যাট ইন, এরকম অনেকগুলো রয়েছে। হ্যাঁ, তো তুমি তোমার পছন্দ মতো ট্রানজ্যাকশন এখানে প্রয়োগ করতে পারো। তো দ্বিতীয় মানে চেক বক্সটিতে ফ্লাই ইন আর কি সিলেক্ট করা হলো, তৃতীয় টেক্সট বক্সটিতে ডায়মন্ড সিলেক্ট করা হলো। এইভাবে করে একটি তালিকা থেকে মোর ইফেক্ট সিলেক্ট করে ট্রানজ্যাকশনে আরও কয়েকটি তালিকা পাওয়া যায়। এই তালিকা থেকে ট্রানজ্যাকশন সিলেক্ট করে কয়েক রকমের কাজ করা যেতে পারে বা কাজ হবে আর কি, তুমি তোমার পছন্দ মতো ট্রানজ্যাকশন প্রয়োগ করতে পারো। আরোপিত কোনো একটা স্লাইড বাদ দেওয়া হলে নির্দিষ্ট টেক্সট বক্স সিলেক্ট করে রিমুভ বোতামে ক্লিক করতে হবে। ধরো তুমি কোনো একটা জায়গায় কোনো একটা স্লাইডে ট্রানজ্যাকশন দিতে চাচ্ছ না, সেই ক্ষেত্রে ধরো অ্যাপ্লাই টু অল দিয়ে ফেলছো, এখন একটাতে চাচ্ছ না, সেক্ষেত্রে তোমাকে ওখানে রিমুভ, যেটাতে দিতে চাচ্ছ না সেটাকে সিলেক্ট করে রিমুভ দিয়ে দিতে হবে, তাহলে ওই স্লাইডে আর ওই ট্রানজ্যাকশনটা থাকবে না। হ্যাঁ, এটাই বলা হয়েছে। এবার ট্রানজ্যাকশন শব্দ কীভাবে প্রয়োগ করতে হয় তা আমরা দেখব। ট্রানজ্যাকশন শব্দ প্রয়োগ করার জন্য স্লাইডে ট্রানজ্যাকশনের সঙ্গে শব্দ যুক্ত করার জন্য স্লাইডটি খোলা রেখে ট্রানজ্যাকশন সাউন্ড ড্রপডাউন বক্সের তালিকা থেকে একটি শব্দ নামে সিলেক্ট করতে হবে। প্রথম স্লাইডের জন্য ক্যামেরা সিলেক্ট করা হলো। সবগুলো স্লাইডে একই শব্দ প্রয়োগ করার জন্য অ্যাপ্লাই টু অলে ক্লিক করতে হবে। ভিন্ন স্লাইডে ভিন্ন ভিন্ন শব্দ প্রয়োগ করার জন্য প্রত্যেকটি স্লাইডে ভিন্ন ভিন্ন করে একই নিয়ম অনুসরণ করে আমরা একটা শব্দ প্রয়োগ করব। তাহলে আমাদের যদি আসে যে ট্রানজ্যাকশন শব্দ প্রয়োগ করার জন্য কোথায় ক্লিক করতে হয়, সো অ্যান্সার হবে ট্রানজ্যাকশন সাউন্ডে ক্লিক করতে হয়। তাহলে আমরা একটা ট্রানজ্যাকশন সাউন্ড দিতে পারি এবং সব জায়গায় একই ট্রানজ্যাকশন সাউন্ড বা ট্রানজ্যাকশন শব্দ প্রয়োগ করার জন্য কোথায় ক্লিক করতে হয়, ট্রানজ্যাকশন সাউন্ডে ক্লিক করে অ্যাপ্লাই টু অলে ক্লিক করলে প্রত্যেকটা স্লাইডের প্রত্যেকটা লেখায় আমাদের ট্রানজ্যাকশন সাউন্ড যুক্ত হয়ে যাবে। এবার আমরা বলবো স্লাইডে ভিডিও যুক্ত করা। স্লাইডে ভিডিও যুক্ত করার জন্য আমাদের কি করতে হবে, প্রয়োজন অনুযায়ী কোনো একটা স্লাইডে ভিডিও যুক্ত করা যেতে পারে। সাধারণত শুরুর স্লাইডে ভিডিও যুক্ত করা হয়। ধরা যাক আমাদের দেশ উপস্থাপনার হচ্ছে শুরুর স্লাইডে একটি ভিডিও যুক্ত করা হবে। এর জন্য আমাদের দেশ উপস্থাপনার প্রথম স্লাইডটি খোলা রাখা হবে। তারপরে ইনসার্ট মেনুতে ক্লিক করতে হবে। সেম যেভাবে আমরা একটা পিকচার আছে ইনসার্ট মেনুতে ক্লিক করেছিলাম, একই রকম মোটামুটি বলা চলে যে ইনসার্টে ক্লিক করার পরে মুভি ড্রপডাউন বক্সে ক্লিক করতে হবে। তারপর মুভি ফ্রম ফাইল কমান্ড আসবে, সেখানে আবার আমাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর ইনসার্ট মুভিতে ক্লিক করব। ইনসার্ট মুভিতে ক্লিক করার পর বক্সটা আসার সাথে সাথে এই ইনসার্ট মুভি ফোল্ডার থেকে একটা মুভি সিলেক্ট করে নিতে হবে, যে মুভিটা তুমি আর কি সেখানে দেখাতে চাচ্ছ স্লাইডের মধ্যে, সেটা ক্লিক করে নিবা। ডায়ালগ বক্সে ওকেতে ক্লিক করবা। ওকেতে ক্লিক করার সাথে তোমাকে একটা মানে হচ্ছে জিজ্ঞাসাসূচক বার্তা আসবে, সেখানে লেখা থাকবে হচ্ছে হাউ ডু ইউ ওয়ান্ট দ্য মুভি টু স্টার্ট ইন দ্য স্লাইড শো। তাহলে এই যে বার্তা বক্সে দুটি বোতাম হচ্ছে থাকবে, সেখানে লেখা থাকবে অটোমেটিকলি অথবা লেখা থাকতে পারে হচ্ছে ওয়েন ক্লিকড। হ্যাঁ, এই দুইটা কথা লেখা থাকবে। সো প্রয়োজনীয় বোতামে ক্লিক করে বার্তা বক্স চলে আসবে আর কি, হচ্ছে আমাদের যে মুভিটা তুমি সিলেক্ট করেছো
তা সেটা সিলেক্টেড অবস্থায় তোমার চলে আসবে। তো স্লাইডে ভিডিও স্থাপন হয়ে গেলে তখন তোমার ফাইলটি ড্রাগ করে যেইখানে ইচ্ছা সেখানে তুমি সরাতে পারো, ডানে বামে, ঠিক আছে, এই কাজগুলো করতে পারো। এবং চাইলে তুমি রিসাইজ করতে পারো, তো ফাইলের রিসাইজ বক্সে হচ্ছে ড্রাগ করে ফাইলটির আকার ছোট বড় করতে পারো। তো এইভাবে আমরা একটা স্লাইড এর ভিতরে ভিডিও যুক্ত করতে পারি। এবার আমাদের ভিডিও যুক্ত করার কাজ শেষ। এখন তুমি চাইলে কিবোর্ডের F5 বোতাম চেপে তোমার প্রথম স্লাইডটি প্রদর্শন করে দেখতে পারো। স্লাইডে ভিডিও ফাইল থাম্বনেলের দৃশ্যমান থাকবে, অর্থাৎ ওই যে ছোট সংস্করণ বা থাম্বনেলে দেখা যাবে যে তুমি ভিডিও যুক্ত করিয়েছো। ভিডিও ফাইলটি থাম্বনেলে ক্লিক করে ভিডিওটি চালু করা যাবে, অর্থাৎ থাম্বনেল থেকেও তুমি চাইলে ক্লিক করে ভিডিওটা দেখাতে পারবে। মুভি হচ্ছে ফাইলটি সংযোজন করার সময় অটোমেটিকলি সিলেক্ট থাকলে স্লাইড প্রদর্শন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মুভিটি চালু হয়ে যাবে। যদি তুমি অটোমেটিকলি লেখো তাহলে তুমি যে স্লাইডে মানে সবার সামনে ওপেন করো তাহলে ওপেন অবস্থায় প্রথমেই তোমার ভিডিওটা দেখা যাবে। আর তুমি যে ওয়েন ক্লিক করো তাহলে তোমাকে ক্লিক করে ম্যানুয়ালি দেখাতে হবে যে স্লাইড ওপেন হয়েছে, তারপরে সবার সামনে তোমাকে যে ক্লিক করে দেখাতে হবে যে হ্যাঁ এই হচ্ছে আমার ভিডিও। এভাবে আমরা একটা ভিডিও যুক্ত করতে পারি। এখন আমরা হচ্ছে দেখাবো তোমাদের সামনে যে কিভাবে একটা স্লাইডে ছবি যুক্ত করতে হয়, কারণ আজকে আমরা ছবি যুক্ত করা, ভিডিও যুক্ত করা, আরও অনেক কাজই দেখালাম, যেটা হচ্ছে স্লাইডে ট্রানজেকশন যুক্ত করা ছাড়াও ট্রানজেকশন শব্দ প্রয়োগ করা, এগুলো দেখিয়েছি। সো আমরা এখন হচ্ছে পাওয়ার পয়েন্টের স্লাইডের ভিতরে ছবি যুক্ত করা দেখাবো। সো এই হলো আমাদের পাওয়ার পয়েন্ট স্লাইড। এই পাওয়ার পয়েন্ট স্লাইডের ভিতরে আমি সেকেন্ডটাতে এখানে আমি একটা ছবি যুক্ত করতে চাই। ছবি যুক্ত করার জন্য আমাকে কোথায় ক্লিক করতে হয়? ইনসার্টে ক্লিক করতে হয়। ইনসার্টের পিকচার্স অপশনে ক্লিক করলে ইনসার্ট পিকচার্স একটা অপশন আসে, ইনসার্ট পিকচার্স বা ইনসার্ট ফ্রম পিকচার্স একটা অপশন আসে। সেই ইনসার্ট ফ্রম পিকচার্সে ক্লিক করার সাথে সাথে আমাদের দুইটা অপশন আসছে যে দিস ডিভাইস আর অনলাইন। আমরা অনলাইন থেকে একটা পিকচার্স ধরো নিতে যাচ্ছি। এখানে আমি চাইলে করতে পারি মাই কান্ট্রি লিখে, মাই কান্ট্রি না দিয়ে বাংলাদেশ দিই, যেহেতু বাংলাদেশ ন্যাচার দিয়েছি আমি, যে বাংলাদেশের যে সৌন্দর্য বা ন্যাচার যে দৃশ্যগুলো, আমি এখান থেকে সুন্দর একটা দৃশ্য এখান থেকে ক্লিক করে ওপেন করতে পারি। ঠিক আছে, এই হলো বাংলাদেশের একটা সুন্দর একটা ক্ষেতের রাস্তার ছবি দেখা যাচ্ছে। তো তুমি চাইলে এরকম পছন্দ মতো তোমার একটা ছবি এখানে অ্যাড করে দিতে পারো। ঠিক আছে, তোমার মানে যে পছন্দ মতো ড্রাগ করে ছোট বড় যেটা করা সেটা তুমি করতে পারো। যেমন আমি এখানে দেখছো কত বড় করে নিলাম স্লাইডটা, উপরে একটা ছিল টেক্সট বক্স ছিল, ওটা আমি ঢেকে দিলাম। চাইলে ওই বক্সের ভিতরে তুমি লিখে দিতে পারো যে বাংলাদেশ সিনারি, বাংলাদেশ হচ্ছে ন্যাচার বা ন্যাচার অফ বাংলাদেশ, এরকম তুমি দিতে পারো। সো এইভাবে আমরা একটা কি যুক্ত করতে পারি, ছবি যুক্ত করতে পারি। এবার আমি ফুল স্ক্রিন করে মানে যে মাই কান্ট্রি, তারপর হচ্ছে এগুলো সব ফুল স্ক্রিন করে দেখাবো। ফুল স্ক্রিন করার জন্য আমাদের কোথায় ক্লিক করতে বসে? স্লাইড শোতে ক্লিক করো অথবা F5 হচ্ছে আমাদের যে কিবোর্ড থেকে F5 নিতে হয়, যেহেতু আমাদের কিবোর্ডে F5 নাই টাচ বোর্ডে, তাই আমরা হচ্ছে স্লাইড শোতে ক্লিক করবো। ওদের ফ্রম দ্য বিগিনিং ক্লিক করলে ফুল স্ক্রিন হয়ে যাবে। দেখো ফ্রম দ্য বিগিনিং ক্লিক করলাম, এই যে দেখো ফুল বোর্ডটা জুড়ে কিন্তু মাই কান্ট্রি কথাটা চলে আসছে, তাই না? আচ্ছা, এবার ধরো তুমি পরের স্লাইডে যেতে চাও, জাস্ট খালি তোমার যে কিবোর্ডের ডান দিক বাম দিক তীর চিহ্ন রয়েছে ক্লিক করলেই হবে। আর আমাদের যেহেতু টাচ স্ক্রিন, আমি খালি জাস্ট স্লাইড সোয়াচ করবো, তাহলে আমি দেখতে পাবো আর কি। সো এইভাবে কিন্তু আমরা ছবি যুক্ত করে, আরও অনেক ইফেক্ট অনেক কিছু আছে, আমি ইফেক্ট যুক্ত করে দেখাই নাই এখানে। আচ্ছা, এবার আমি ব্যাকে চলে যেতে চাই, সো আমি ক্রস করে দিলাম। আমি ইফেক্ট একটা যুক্ত করে দেখাই। হ্যাঁ, মাই কান্ট্রিতে একটা ইফেক্ট দিই, অ্যানিমেশনে ক্লিক করব। অ্যানিমেশনে ক্লিক করার পরে যে এটা সিলেক্ট করে নিতে হবে, তারপরে এখান থেকে ভিজিবল হবে যে তুমি কি কোন অ্যানিমেশনটা দিতে চাও। অ্যাড অ্যানিমেশন, যেখানে অ্যানিমেশন আছে ফ্লাই ইন দিলাম, ঠিক আছে। আর এটা দিলাম হচ্ছে, এটা দিলাম, ঠিক আছে। অ্যান্ড লাস্টে লিখলাম হচ্ছে ওকে ফাইন। এখন আমি হচ্ছে তোমাদের সামনে পুরোটা স্লাইডটা একদম এটা তো একটা ইফেক্ট দিয়ে দিই। এবার আমরা স্লাইড শো করে দেখাবো। আচ্ছা, এই যে এখন কিছু দেখা যাচ্ছে না, এখন আমার ইফেক্ট দেওয়া আছে বলে আমি এই যে দেখো ক্লিক করলাম, ফ্লাই ইন ইফেক্ট দেখা যাচ্ছে এখন। এই যে ফ্লাই ইন ইফেক্টের মাধ্যমে এটা দেখতে পাচ্ছি। তারপরে পরেরটাতে আবারও আরেকটা ইফেক্ট দেওয়া আছে, সেই ইফেক্টের কারণে এটা আর কি মুভেবল ইফেক্ট, অর্থাৎ মুভ করে আসতেছে। তারপর হচ্ছে আরেকটা ইফেক্ট আছে, যে ইফেক্টের সাহায্যে আমি থ্যাংক ইউ এভরিওয়ান কথাটা লিখেছি। আচ্ছা, আশা করি তোমরা এই পর্বটি বুঝতে পেরেছো। এবং ব্যাকে যাওয়ার জন্য আমরা কিবোর্ডের স্কিপ বাটনে ক্লিক করব, ঠিক আছে। সো কিবোর্ডের স্কিপ বাটনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমরা হচ্ছে আবার আগের যে চলে যাব। ওকে, সো এই ছিল আজকের পর্ব আমাদের। আশা করি তোমরা এই পর্বটি বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।